Hello viewers, welcome to Wrestle Bangla BD. সবার প্রথম কথা বলবো ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন এবং মানডে নাইট র এর বিষয়। স্ম্যাকডাউন এবং মানডে নাইট র দুইটাই লন্ডন থেকে হতে পারে, আর এটা কেন হবে, কোন ডেটে হবে সেটা আপনাদের বলি। জুনের 22 তারিখ এবং 23 তারিখ দুই দিনই মানডে নাইট র এবং স্ম্যাকডাউন হবে লন্ডন থেকে, এবং আপনারা নেটফ্লিক্স এটা সেম টাইমে দেখতে পারবেন। নর্মালি আমরা কি দেখি, টিউসডেতে মানডে নাইট র শেষ হয় এবং স্যাটারডেতে স্ম্যাকডাউন শেষ হয়, কিন্তু যখন এটা বাইরের লোকেশন হয় ডাব্লিউডাব্লিউ এটা টেপ করে নেয়। টেপ করলে কি হয়, স্পয়লার বের হয়, কিন্তু শোটা স্যাটারডেতে আসে। আর এখন যেহেতু অ্যাভেলেবেল আছে বাংলাদেশে নেটফ্লিক্স, টাইমিং এবং শিডিউল একই থাকবে, কিন্তু স্ম্যাকডাউন এবং মানডে নাইট র 24 ঘন্টার মধ্যে দুইটাই দেখতে পারবেন। যদি আপনারা বাংলাদেশের অ্যাকর্ডিং এ দেখেন, জুনের 23 তারিখে মানডে নাইট র হবে এবং 24 তারিখে স্ম্যাকডাউন হবে, আর এই দুইটাই কিন্তু লন্ডন থেকেই হবে। এরপর ডাব্লিউডাব্লিউর বিষয়ে কথা বলবো। আর ডাব্লিউডাব্লিউ টিকেও অ্যানাউন্স করেছে তারা ফার্স্ট কোয়ার্টারে কতটুকু আর্ন করেছে, আর অবশ্যই এটা জানা খুবই নেসেসারি হয়ে যায়, কারণ কিছু সময় ধরে আমরা দেখতেছি ডাব্লিউডাব্লিউ বাজেট কাট করতেছে এবং অনেক সুপারস্টারদের ফায়ার করতেছে। আর আমি আপনাদের বলে দিই তারা কত কামিয়েছে। টিকেও হ্যাজ রিপোর্টেড $1.597 billion in revenue and a net income of $249.8 million for the first quarter of 2026. WWE generated over $475.7 million in revenue alone, the highest first quarter revenue in company history. এখানে বলা আছে টিকেও ফার্স্ট কোয়ার্টারে $1.6 billion এর মতো কামিয়েছে, আর এখানে তাদের অ্যাকচুয়ালি প্রফিট হচ্ছে $250 million। ডাব্লিউডাব্লিউ ওই টোটাল $1.6 billion এর মধ্যে কন্ট্রিবিউট করেছে $4.75 million। $475 million এটা অনেক। আর এই যে রেভিনিউটা হয়েছে এটা কোম্পানির হাইয়েস্ট ফার্স্ট কোয়ার্টার রেভিনিউ ডাব্লিউডাব্লিউ হিস্ট্রির। আর ফার্স্ট কোয়ার্টার হচ্ছে বছরের প্রথম 3 মাস, তারপর আরো 3 মাস যাবে সেকেন্ড কোয়ার্টার, তারপর আরো 3 মাস যাবে থার্ড কোয়ার্টার, আর লাস্টে গিয়ে ফোর্থ কোয়ার্টার তারা রিভিল করবে বা আমাদের জানাবে। আর এই পেজে যদি তারা ইনকাম করতে থাকে, বছর শেষ হতে হতে প্রায় $5 বিলিয়ন তারা শুধু ইনকামই করবে। এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, কোম্পানি যদি এত ভালো প্রফিট কামায় এবং রেকর্ড তৈরি করে, তাহলে এতগুলো সুপারস্টারকে ফায়ার করার মানে কি? পার্সোনালি আমি নিউরে যখন রিলিজ হয়েছে শুনে খুবই খারাপ, মানে আমার কষ্ট লেগেছে, এর জন্য এই কথাটা বললাম। বাট টিকিওর উপর আমার আর ভরসা নেই, তারা যখন যে কোনো কিছু করতে পারে। আর 3 মাসে তারা খুব ভালো টাকা কামিয়েছে, এটার উপর আপনাদের কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আপনাদের ডাব্লিউডাব্লিউ টপ 10 মেল এবং ফিমেল সুপারস্টারের বিষয় বলবো, আর এটা করেছে ব্লিচার রিপোর্ট। ব্লিচার রিপোর্ট মেন সুপারস্টারদের মধ্যে নাম্বার 1-এ রেখেছে রোমান রেন্সকে, তারপর নাম্বার 2-তে কোডি রোডস আছে, তারপর জেকা ফাটু, তারপর প্যান্টা, তারপর ট্রিক উইলিয়াম, ওবা ফেমি, ব্রন বেকার, ফিন ব্যালার, ইথান পেস এবং স্যাথ রলিন্স। আর যদি উইমেন্স ডিভিশনের কথা বলি, প্রথমে আছে রিয়া রিপ্লি, তারপর লিভ মর্গ্যান, বেকি লিঞ্চ, টিফানি স্ট্যাটন, ইও স্কাই, আসকা, জেসি জেন, রক্সিন পেরেস, স্টেফানি বেকার এবং লাস্টে জেড কার্গেল। তো ব্লিচার রিপোর্টের অ্যাকর্ডিং রোমান রেন্স কোম্পানির টপ গায়, এটা ডিভিশনের কম্বাইন করলে রোমান রেন্সই নাম্বার 1 গায়, আর আমি বলবো এটা ফ্যাক্ট, এখানে কোনো ডাউট নেই। তারপর করিডোর যে কি না QB1, মানে আমাদের ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিডেড চ্যাম্পিয়ন, এবং তার জন্য স্ম্যাকডাউনের রেটিং খুবই কম আসতেছে, 1.2 মিলিয়ন ভিউয়ার্স, তো তাকে তারা 2 নম্বরে রেখেছে। তারপর নাম্বার 3-তে জেকা ফাটুকে রেখেছে, এখানে আমি ডিসঅ্যাগ্রি করব। আমার মনে হচ্ছে এখানে নাম্বার 3-তে ওবা ফেমিকে রাখা উচিত ছিল। তারপর নাম্বার 4-এ প্যান্টাকে রেখেছে, আমি এগ্রি করব, কারণ প্যান্টা মিডকার্ড ডিভিশনে একদম ডমিনেট করতেছে। তারপর নাম্বার 5-এ ট্রিকুরিয়ামকে রেখেছে, আমার মনে হয় সে ওবা ফেমির নিচে থাকা উচিত ছিল, বাট রেখেছে, কি করব। আর তারপর ব্রন বেকার, ফিন বেলার, ইথান পেস, স্যাথ রলিন্স। তো এখানে যা রেখেছে ঠিক আছে, কিন্তু আমি বলবো এখানে একটা নাম মিসিং, সেটা হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ারের নাম। দেখেন এগেন ড্রু ম্যাকিন্টায়ারের সাথে আনফেয়ার হয়ে গেল। এখানে অবশ্যই নাম্বার 1 থেকে নাম্বার 5-এর মধ্যে ড্রু ম্যাকিন্টায়ারের থাকা উচিত ছিল। এখানে আপনাদের কি মনে হয় আমাকে জানাবেন। এরপরে উইমেন্স ডিভিশনের কথা বলবো। নাম্বার 1-এ রিয়া রিপ্লিকে রেখেছে, আই থিঙ্ক নাম্বার 1-এ বেকি লিঞ্চের থাকা উচিত ছিল। আমি একটা জিনিস বলবো, বেকি লিঞ্চ ইরিটেটেড, তার ক্যারেক্টার আমার ভালো লাগে না, কিন্তু বেকি লিঞ্চ তার লং রানে খুবই হাইপ করেছে নিজেকে নিজে। রিয়া রিপ্লিকে যদি দেখেন, সে ইউএসকে সাথে বিজি ছিল, এখানে বেকি লিঞ্চকে রাখলে ভালো হতো নাম্বার
নাম্বার 1-এ। তারপর 2 নম্বরে লিভ মর্গানকে রেখেছে, ঠিক আছে। তারপর বেকি লিঞ্চ, তারপর টিফিনি স্কাই, ইটিসি এগুলো তো আপনাদের বললামই। লাস্টে গিয়ে জেড কারগিলকে রেখেছে। জেড কারগিল আরেকটু উপরে থাকতে পারতো। আমি এখানে বুঝতেছি না ব্লিচার রিপোর্ট কোন বেসিসে এই র্যাঙ্কটা করেছে। এমন বলবো না যে এটা খুব ইউজলেস একটা র্যাঙ্কিং, ঠিক আছে, বাট অনেক জায়গায় জিনিসটা অ্যাডজাস্ট করতেছে না। আর একটা কথা বলি, লোকেরা একদমই খুশি না রোমান রেন্সকে যে নাম্বার 1-এ রেখেছে এটার জন্য। আবার কোরিডোরসের যারা ফ্যান আছে তারা শুরু করেছে কোডিকে নাম্বার 1-এ রাখার জন্য। আমার মনে হয় কোডির সাথে রোমিনের একটা ফিউড হলে এইবার যদি কোরিডোরস হেরে যায় তার ফ্যানদের একদম মুখে চুনকালি লেগে যাবে। আপনারা কি মনে করেন এবং আপনাদের এই টপ র্যাঙ্ক যে করেছে এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর অ্যালিস্টার ব্ল্যাকের বিষয়ে কথা বলবো। আর ডাব্লিউডাব্লিউ থেকে তো অ্যালিস্টার ব্ল্যাক বের হয়ে গিয়েছে আর সে 3 মাসের জন্য একটা নন কমপ্লিট ক্লজে থাকবে। তারপর সে যে কোনো একটা প্রমোশনে বা কোম্পানিতে যেতে পারবে। কালকে রাত্রে একটা রিপোর্ট সামনে এসেছিল এবং বলা হচ্ছে রিপোর্টে যে অ্যালিস্টার ব্ল্যাক অ্যাক্টিভ নেগোসিয়েশনে আছে AEW'র সাথে এবং নন কমপ্লিট ক্লজ শেষ হওয়ার পর অ্যালিস্টার ব্ল্যাক AEW-তে যেতে পারে। আর এটার পরেই সকালে ফাইটফুলের একটা রিপোর্ট এসেছে এবং বলা হচ্ছে এমনটা কিছুই না, AEW'র সাইড এই জিনিসটাকে ডিনাই করেছে এবং তারা বলেছে আমরা কোনোভাবেই অ্যালিস্টার ব্ল্যাকের সাথে কন্ট্রাক্টে নেই। একটা রিপোর্ট বলতেছে অ্যালিস্টার ব্ল্যাক AEW-তে যাবে, আরেকটা রিপোর্ট বলতেছে না অ্যালিস্টার ব্ল্যাক AEW-র সাথে কন্ট্রাক্টেই নেই। এবং আপনাদের আরো একটা কথা বলি, সাডেনলি সবাই অ্যালিস্টার ব্ল্যাককে হেট করা শুরু করেছে। এমন না যে সে কিছু কমেন্ট করেছে এর জন্য সবাই ইন্টারনেটে তাকে হেট করতেছে, কিন্তু সাডেনলি এতটুকু শোনা যাচ্ছে যে তার ওয়ার্ক ইগো খুবই বেশি। আর এই যে পোস্ট বা রিপোর্ট আপনাদের বললাম অ্যালিস্টার ব্ল্যাক এর সাথে কথা হচ্ছে AEW-তে সে যেতে পারে, তো সেখানে 1200 লাইক আছে আর 800 কমেন্ট করা হয়েছে। তো 800 কমেন্টের মধ্যে সবই নেগেটিভ কমেন্ট। আর AEW-র ফ্যানরা অ্যালিস্টার ব্ল্যাককে দেখতে চায় না AEW-তে, এর জন্যই তারা এইসব কমেন্ট করেছে। আমি চাই অ্যালিস্টার ব্ল্যাক TNA-তে যাক অথবা আবার AEW-তে চলে আসুক। আপনারা কি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর নেক্সট এন্ড ফাইনাল স্টোরি বলবো। আর বলার আগে বলি, আপনারা যারা এখনো ভিডিও দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন। আর যে আপডেটটা বলবো বা যে স্টোরিটা বলবো সেটা আপনাদের ফেভারিট হবে। রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ দেখার জন্য সবাই এক্সাইটেড থাকে। ডাব্লিউডাব্লিউ যতবারই করুক না কেন সবাই ততবারই দেখার জন্য এক্সাইটেড থাকে। ডাব্লিউডাব্লিউ রিসেন্টলি রয়ের মধ্যে তাদের ফেস অফ দেখিয়েছে এবং রিপোর্টে বলা হচ্ছে যে মানে তারা মানতেছে ডাব্লিউডাব্লিউ এদের ম্যাচটা সেট আপ করা চালু করে দিয়েছে এবং ডাব্লিউডাব্লিউ ফিগার আউট করতেছে সেথ এবং রোমান রেন্সকে কিভাবে ম্যাচ দেওয়া যায়, তাদের শিডিউলটা কিভাবে করা যায়। আর অবভিয়াসলি রোমান রেন্সের এই রেনে সেথ রলিন্সের সাথে তো ম্যাচ হবেই এবং আমার মনে হচ্ছে রোমান এবং সেথের যদি ম্যাচ হয় এখানে সেথ রলিন্স জিতবে না। আর ডাব্লিউডাব্লিউ এটা কোথায় করে সেটাও দেখার বিষয়। আর ডাব্লিউডাব্লিউ ম্যাচটা কবে করে কখন করে সেটাও দেখার বিষয়, কারণ সামার স্ল্যামে রোমান রেন্সকে নিয়ে অনেকগুলো অপশন আছে, যেমন ব্রন বেকার, ওবাফেমি, সেথ রলিন্স অথবা ব্লাড লাইনের কোনো মেম্বার। এই রোমান রেন্সের টাইটেল রেনে কিন্তু অনেকগুলো মাল্টিপল অপশন আছে। তো ডাব্লিউডাব্লিউর যে কোনো একটা নাম পিক করতে হবে বিগ ম্যাচ দেওয়ার জন্য। আমি চাই সেখানে যেন সেথ রলিন্সের নামটা পিক করা হয়। পার্সোনালি আমারও মনে হয় সামার স্ল্যামের জন্য এদের ম্যাচটা পারফেক্ট। আর সেথ রলিন্স যদি সামার স্ল্যামে থাকে, সামার স্ল্যাম 2টা নাইট ইভেন্ট হবে, মেইন ইভেন্ট করতে পারবে সেথ রলিন্স। আমি চাই সেথ রলিন্স ভার্সেস রোমান রেন্সের ম্যাচটা হোক এবং সামার স্ল্যামের জন্য এটা পারফেক্ট। সেথ রলিন্স যদি ব্রন বেকারের সাথে তার ফিউডটা এন্ড করে জিতে রোমান রেন্সের এগেনস্টে আসে তাহলে এদের ফিউডটা জমে যাবে এবং এদের ম্যাচটাও দেখতে ভালো লাগবে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।